আসসালামু আলাইকুম। আইনি পরামর্শের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হিন্দু আইনে একটি খুব সাধারণ প্রশ্ন হলো, একজন হিন্দু বিধবা নারী তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করতে পারেন কিনা? সাধারণত হিন্দু আইনে একজন বিধবা নারী তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে আজীবন ভোগ দখলের অধিকার পান। এর মানে হলো তিনি বেঁচে থাকা পর্যন্ত ওই সম্পত্তি আজীবন ভোগ দখল করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। মৃত্যুর পর তার স্বামীর রেখে যাওয়া ওই সম্পত্তি তার স্বামী অন্যান্য ওয়ারিসদের কাছে চলে যায়। কিন্তু এর একটি বড় ব্যতিক্রম রয়েছে, তা হলো চরম বাধ্যবাধকতা বা চরম আবশ্যকতা। আজ আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই মামলাটার রেফারেন্স হলো নিরপদ সর্দার অ্যান্ড আদার্স ভার্সেস বাবুরাম গোয়েন অ্যান্ড আদার্স। এই মামলাটি প্রকাশিত হয়েছে ৭৬ DLR AD পেজ নম্বর 8। ধরুন, রামবাবু নামের একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার স্ত্রী গীতা দেবী ওই সম্পত্তির মালিক হলেন। গীতা দেবীর নিজের আয়ের কোনো উৎস নেই। তার নিজের বা তার ছেলে মেয়েদের খাবার সংগ্রহ করতে হবে, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে, বা তার স্বামীর রেখে যাওয়া কোনো পুরনো ঋণ পরিশোধ করতে হবে। এই যে বাঁচার তাগিদে বা বাধ্য হয়ে টাকার যে আবশ্যকতা, এটাকেই আইনের ভাষায় বলা হয় লিগ্যাল নেসেসিটি বা আইনগত আবশ্যকতা। এমন চরম বিপদের সময় গীতা দেবী যদি তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে দেন এবং তার যে জীবন ধারণ বা লিগ্যাল নেসেসিটি আছে সেটা পূরণ করেন, তাহলে ওই সম্পত্তি বিক্রি করাটা সম্পূর্ণরূপে বৈধ হবে। এই সম্পত্তি বিক্রি হয়ে যাওয়ার পরে রামবাবুর অন্যান্য উত্তরাধিকারীরা এসে ওই সম্পত্তি আর ফেরত চাইতে পারবেন না। এবার চলুক মহামান্য সুপ্রিম কোর্টের এই মামলাটার গল্প শুনি। এটা ১৯৫৬ সালের ঘটনা। বাবুরাম গায়েন মারা যাওয়ার পরে তার স্ত্রী ভদ্রাবেয় ওই সম্পত্তির মালিক হন। ভদ্রাবেয় তখন খুব অভাবের মধ্যে ছিলেন। এলাকায় তখন ফসলের অবস্থা খুব খারাপ ছিল, এক প্রকার দুর্ভিক্ষ বলা চলে। পরিবারের খরচ মেটানো এবং মহাজনের ঋণ পরিশোধ করার জন্য তিনি বাধ্য হয়ে নালিশি জমি ২,০০০ টাকার বিনিময়ে রামকৃষ্ণ বাবু নামে একজন ব্যক্তির কাছে ওই সম্পত্তি বিক্রি করে দেন। এই ভদ্রাবেয় মারা যান ১৯৮৩ সালে। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু তিনি মারা যাওয়ার পরে রামগায়নের অন্যান্য যে ওয়ারিশরা আছে তারা ওই সম্পত্তি দাবি করে ১৯৮৫ সালে এই মামলাটা দায়ের করেন। তাদের দাবি ছিল, ভদ্রাবেয় যেহেতু বিধবা ছিল, তার ওই সম্পত্তিতে ভোক্তব্যের অধিকার ছিল, কিন্তু তার বিক্রি করার কোনো অধিকার ছিল না। কাজেই ওই সম্পত্তি তাদেরকে ফেরত দিতে হবে। মামলাটি চলতে চলতে বিচারিক আদালত এবং হাইকোর্ট ঘুরে শেষ পর্যন্ত আপিল বিভাগে এসে পৌঁছায়। মহামান্য আদালত গভীরভাবে দেখেন যে ১৯৫৬ সালে ভদ্রাবেওয়া যখন সম্পত্তিটি বিক্রি করে দেন, তখন তিনি অত্যন্ত অভাবের মধ্যে ছিলেন এবং তার টাকার খুব প্রয়োজন ছিল। তিনি মহাজনের কাছে ঋণী ছিলেন এবং নিজের জীবন ধারণের জন্য ওই সম্পত্তিটি বিক্রি করা ছাড়া তার অন্য কোনো বিকল্প উপায় ছিল না। যারা আদালতে এই মামলাটা দায়ের করেছিলেন, অর্থাৎ রামগায়েনের অন্যান্য ওয়ারিশরা যারা এই সম্পত্তিটি দাবি করছিলেন, তারা আদালতে এটা প্রমাণ করতে পারেননি যে ভদ্রাবেওয়ার জীবন ধারণের জন্য ওই নালিশি সম্পত্তি ছাড়া আরও অনেক সম্পত্তি ছিল। তাই মহামান্য আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করেন যে ভদ্রাবেওয়া অত্যন্ত অভাবের মধ্যে থেকে তার বেঁচে থাকার তাগিদে, অর্থাৎ আইনগত আবশ্যকতা বা চরম বাধ্য হয়ে তিনি ওই সম্পত্তিটি বিক্রি করেছিলেন। যেহেতু তিনি আইনগত বাধ্যবাধকতা বা চরম বাধ্য হয়ে ওই সম্পত্তিটি বিক্রি করেছিলেন, তাই তার ওই বিক্রিটি সম্পূর্ণ বৈধ ছিল এবং এই জন্য রামগায়েনের অন্যান্য ওয়ারিশরা এই সম্পত্তি আর কখনোই ফেরত পাবেন না। তাহলে আজকের আলোচনা থেকে এটাই স্পষ্ট হলো যে একজন হিন্দু বিধবা নারী তার বেঁচে থাকার তাগিদে বা চরম আবশ্যকতা তৈরি হলে তিনি তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করতে পারেন এবং এই বিক্রি সম্পূর্ণ বৈধ। তবে ছোট্ট একটা বিষয় আপনাদের জানানো দরকার, সেটা হলো যে শুধুমাত্র দলিলে আইনগত আবশ্যকতা বা টাকার প্রয়োজন এই জন্য বিক্রি করছি এমন কথা লিখলে হয় না। যদি এই সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা উদ্ভব হয়, তাহলে এটা অবশ্যই প্রমাণ করতে হয় যে ওই সময় আসলেই যিনি বিক্রি করেছেন তার টাকা খুব দরকার ছিল এবং এই দরকারটা কোনো বিলাসিতার জন্য নয়, বরং তার জীবন ধারণের জন্য এই টাকা দরকার ছিল। এটা তাকে অবশ্যই প্রমাণ করতে হবে।
আশা করি বিষয়টি আপনাদের নিকটে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।